আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। দীপিকা ঘোষ, মুন্নি, ইয়াসমিন রত্না, আমিনুর রহমান আমিন যুক্ত আছেন। অনেকেই যুক্ত আছেন। অল ওকে, ইয়াসমিন রত্না অল ওকে। যাই হোক, আপনারা স্ক্রিনে একটা নাম্বার, একটা যে বিষয়টা শিরোনাম দেখতে পাচ্ছেন, বার কাউন্সিল এমসিকিউ বেস 2026-এ আপনাদেরকে স্বাগতম। স্বাগতম জানানোর কারণ হচ্ছে আপনাদের এমসিকিউ পরীক্ষাটা আমার মনে হয় 2025 সালে হচ্ছে না। তো আপনাদের এই এমসিকিউ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা হচ্ছে ডিসেম্বরে হওয়ার কথা, কিন্তু ডিসেম্বরে হবে না। আমি যতদূর মনে করি ডিসেম্বরে আপনাদের এমসিকিউ পরীক্ষা হচ্ছে না। ওকে, ওকে, ক্লিয়ার আছে। রোকিয়া সুলতানা যুক্ত আছেন, ইসমাইল বিন আজিজ, তাহমিনা ইসলাম। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদউদ্দিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের পরীক্ষা আসলেও আমার মনে হয় 2025 সালে হবে না। তো আপনারা যদি একটু চিন্তা করেন যে পরীক্ষাটা তাহলে কবে হতে পারে স্যার, আমি মনে করি যে পরীক্ষাটা হবে, আমার মনে হয় মার্চ এপ্রিল, এর আগে মনে হয় না পরীক্ষাটা হবে। তো হতাশ হচ্ছেন বা বিচলিত হচ্ছেন, এটাই মনে হয়। প্রাইভেট গ্রুপ যেহেতু অনেক কথাই বলা যাবে, এটা তো আর পাবলিক না, প্রাইভেট গ্রুপ। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বিচলিত হওয়া যাবে না। আমরা যেখান থেকে শেষ যেখান থেকে করেছি আবার সেখান থেকেই আমরা শুরু করব, অর্থাৎ শেষ থেকে শুরু। এখানে আপনাকে আইনটা এখন এমনভাবে পড়তে হবে, কারণ প্রতিযোগিতার হার কিন্তু বেড়ে যাচ্ছে। যেহেতু বার কাউন্সিলের যে পরীক্ষা, তাদের যে রেজাল্ট, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সো ধারণা করা হচ্ছে আগামী আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা হবে। এটা হচ্ছে আমার ধারণা, অত্যন্ত কঠিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি আপনারা এই যে একটা সময় পেলেন হাতে, এই সময়টাকে এখন কাজে লাগাতে হবে। এই সময়টা কেমন কাজে লাগাতে হবে? এই যে আমাদের 60টা আইন সিলেবাসভুক্ত, এই সিলেবাসভুক্ত 60টা আইনকে আমরা এমনভাবে ব্যাখ্যা উদাহরণ সহ এমনভাবে আমরা এখানে আয়ত্ত নেব, অর্থাৎ কোনো প্রশ্ন যেন আপনার ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে না যেতে পারে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেহেতু হাতে সময় আছে, আমরা কিন্তু ইতিমধ্যে একটা প্রস্তুতি নিয়েছিলাম পরীক্ষার। ইতিমধ্যে আমি আমাদের এই গ্রুপে দেখেছি অনেক শিক্ষার্থী ভালো নাম্বার পেয়েছেন, পাশ করতেন অনেকেই, কিন্তু পড়াটা কিন্তু এখন ধরে রাখতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে এমনভাবে আমরা প্রত্যেকটা ধারার বেসিক এমনভাবে জানব, ব্যাখ্যা উদাহরণ সহ জানব, কোনোটা বাদ রাখবো না।
যেখান থেকে প্রশ্ন হতে পারে প্রত্যেকটা ধারা, যেমন আমরা কিন্তু শুরু করেছিলাম যে সাজেশন অনুযায়ী পড়ব। আমি এখন মনে করি আপনার সাজেশন অনুযায়ী পড়বেন না, যেহেতু পরীক্ষা দেরি হতে পারে। সো আপনাদের উচিত এখন জানা, তথ্যবহুল ক্লাস হবে ইনশাল্লাহ। অনেক বিষয় এখানে আমরা যে বিষয়গুলো বাদ রেখেছিলাম সাজেশন অনুযায়ী পড়িয়েছি। এখন আমরা শুরু করব নতুন উদ্যমে, নতুন পদ্ধতিতে, অর্থাৎ একটা ধারার ব্যাখ্যা উদাহরণ এমনভাবে আপনারা জানবেন, এমনভাবে শিখবেন যেন প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করে, যেভাবেই প্রশ্ন করুক আপনাকে ঘায়েল করতে না পারে। তানিম ভাই জিন্দাবাদ, শিয়ান মানুষ। তানিম ভাই জিন্দাবাদ, শিয়ান মানুষ। ঘুষুদ্দিন, এটা কেমন কমেন্ট বুঝলাম না, কথা শুনে ভরসা পেলাম। মৃদুলা তালুকদার যুক্ত আছেন। ওকে, এখন যাই হোক, আমরা আজকে যে বিষয়টা বার এমসিকিউ 2026 ব্যাচে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো শুরু করব। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম। এখন সব পড়ান স্যার, পরীক্ষা কাছা ওলে শর্ট পড়াবেন। ও, পরীক্ষা কাছে এলে শর্ট পড়াবো। যাই হোক, আপনি তো সিলেটি ভাষায় মাঝে মাঝে কমেন্ট দেন, আমি বুঝি না ভাই। যাই হোক, আমরা শুরু করিতেছি মহান আল্লাহর নামে। মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর নামে আমরা আমাদের দ্বিতীয় ইনিংস শুরু করলাম। আমাদের দুরন্ত ল একাডেমিতে যে সকল শিক্ষার্থী যারা যুক্ত আছেন, আমার শর্ত কিন্তু মানতে হবে। আমি দেখেন বেছে বেছে স্টুডেন্ট এই গ্রুপে যুক্ত করেছি। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, যারা টাকা দিয়েছে, যাদের ফি পরিশোধ, তাদেরকেই তো যুক্ত করেছেন। এইরকম প্রশ্ন হতে পারে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, 50 জনের মতো যুক্ত করছি। অনেকের ফি অর্ধেক দিয়েছেন, তবুও যুক্ত করছি। অনেকেই ফুল ফি দিয়েছেন, তাদেরকেও যুক্ত করিনি এখনো। কেন জানেন? কারণ আমি অনেক শিক্ষার্থীকে যুক্ত করলেও দেখা যাচ্ছে তারা নিয়মের মধ্যে থাকে না, কি করে না, ক্লাস নিয়মিত করে না, পরীক্ষা দেয় না, অ্যাসাইনমেন্ট দেয় না। আমার এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যেই, একটা স্টুডেন্ট যেন ঝরে না যায়, প্রত্যেকটা শিক্ষার্থী যেন 100% পাস করে, এই লক্ষ্যে কিন্তু আমরা এখান থেকে শুরু করব, আজ থেকে। এখন দেখেন মূল কথাটা কি। মূল কথাটা হচ্ছে, আপনারা ধারণা হতে পারে স্যার আগের গ্রুপে তো অনেক শিক্ষার্থী ছিল যারা ফি পরিশোধ করছে, তাদেরকে যুক্ত করছেন। অনেকের ফি, যারা 50 জন, অনেকের ফি অর্ধেক। অর্থাৎ গাইডলাইন মানতে হবে। আমি যাদেরকে যুক্ত করেছি, যাদের আগ্রহ, হ্যাঁ স্যারের গাইডলাইন মানব, স্যারের উপর ভরসা রাখবো, মহান আল্লাহর উপর ভরসা রেখে স্যারের উপর একটা গাইডলাইন, স্যারের গাইডলাইন মেনে আমরা এগিয়ে যাই। আমি মনে করি আমি আপনাদের যে সময়টুকু পড়াবো, এই সময়টুকু আপনাদের বৃথা যাবে না। যতটুকু আমার কাছে এখন পড়বেন আজ থেকে, আমি মনে করি এমনভাবে আপনাদেরকে আমি গড়ে তুলব। কিন্তু গড়ে উঠতে হবে আপনাকে, আমি তো গাইডলাইন দেব মাত্র। এমনভাবে আপনারা গড়ে উঠবেন, এই এমসিকিউ এর পড়া দিয়ে লিখিত সহ পাস করে ফেলবেন। এখন আপনাদের কাজ কি? কাজ, 3টা কাজ আমি প্রথমে বলে দিচ্ছি, সময় একটু যাক। হ্যাঁ, আমি প্রথমে 3টা কাজের কথা বলবো আপনাদের। তো আমরা শুরু করলাম মহান আল্লাহর নামে, এটা ঠিক আছে। আমরা 3টা কাজ আপনাদের প্রতিনিয়ত করতে হবে। আমি কিন্তু 2 দিন 3 দিন দেখব, আমি একদম সরাসরি বলতেছি। 2-3 দিন আপনাদেরকে এখন দেখব। যারা গাইডলাইন না মানবেন তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। গাইডলাইন কি? নাম্বার 1, ক্লাস করবেন নিয়মিত। নিয়মিত ক্লাস, লাইভে ক্লাস করবেন। কারণ হচ্ছে
লাইভে যে ক্লাসের যে আপনি মজাটা, রেকর্ড ভিডিও দেখে সেই মজাটা পাবেন না। দ্বিতীয় নাম্বার, এই ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কয়টা শর্ত? এই 3টা শর্ত যদি আপনারা মানতে না পারেন, আপনারা এই 3টা শর্ত মানেন, 100% পাস। একটা কথা মনে রাখেন যে এমসিকিউ পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না। এমসিকিউ পাস করতে হবে আপনার নিজের যোগ্যতায়। এমসিকিউ পরীক্ষায় কি দুর্নীতি হওয়ার সুযোগ আছে? এটা আমি বিশ্বাস করি না। লিখিত পরীক্ষায় দুর্নীতি হতে পারে, হ্যাঁ, ওইগুলোতে হতে পারে, যেহেতু আলোচনা সমালোচনা হচ্ছে। আমি মনে করি এমসিকিউ পাস করতে হবে আপনার নিজের যোগ্যতায়। আপনি 10 লাখ 20 লাখ টাকা দিলেও এমসিকিউ পাস করতে পারবেন না যদি আপনি না পড়েন। এমসিকিউ পাস করতে হবে আপনার নিজের যোগ্যতায়। লিখিত দুর্নীতি হতে পারে, অনেকেই বলে টাকা দিয়ে, এটা আমি কত দূর হয় জানি না। আমার কাছাকাছি 2 জন বন্ধু আমার কাছে গাইডলাইন নিয়েছে, পড়েছে, তারা কিন্তু কোনো টাকা পয়সা ব্যতীত সরাসরি পাস করছে। আমার 2 জন ফ্রেন্ড সরাসরি পাস করছে, কোনো টাকা 1 টাকাও কেউ। অনেকে বলে লিখিত পরীক্ষায় 10 লাখ 5 লাখ টাকা দিয়ে পাস করাইছে, এটা হতে পারে। তো আপনার যদি যোগ্যতা থাকে টাকা লাগবে না, এটা আমি মনে করি। তো আপনি হইতে পারে আমার চাইতে অনেক জ্ঞানী হতে পারেন, আমার সাথে বয়সে বেশি হতে পারেন। তো আমার এখানে যুক্ত হয়েছেন মানে হচ্ছে আমি কম বুঝি আপনার চাইতে, এটাও আপনি মনে করবেন। আপনাকে মনে করতে হবে তিনি হচ্ছেন আমার মেন্টর, আমি আপনার এখন শিক্ষক। এই শিক্ষক হিসেবে আমার এই পরামর্শ বলি, উপদেশ বলি মানতে হবে। আমার বড় হতে পারেন আপনি। তো এই যে এই গ্রুপে, আমি যে এই গ্রুপটাতে দেখেন ইতিমধ্যেই দেখি আরো কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা, ওয়েট করবেন। আরেকজন 2 জন পাঠিয়েছেন, একটু অ্যাড করে নিচ্ছি। রুমা আক্তার, LLB, হেনা, ওকে ওকে। ইতিমধ্যে আমরা 50 জন নিয়ে শুরু করছি। আমার টার্গেট হচ্ছে যেন 50 জনের 50 জন আপনারা পাস করেন। 200-300 পড়ালাম, পাস করলো 150। 1000 স্টুডেন্ট পড়ালাম, পাস করলো 50 জন, লাভ আছে? দরকার কি? আমি আপনাদের এমনভাবে এখান থেকে গড়ে তুলব, তৈরি করে নিয়ে যাব। 100% বললাম, 100% পাস করবেন। নিয়মিত আপনি 2 ঘন্টা করে পড়বেন, বেশি পড়া লাগবে না। 2 ঘন্টা করে পড়বেন। 1 ঘন্টা আমি যা পড়িয়েছি আগামীকাল নিজে নিজে ভালোভাবে পড়বেন। আরেক ঘন্টা লিখবেন, যা লিখবেন তাই আমাকে পাঠাবেন, সমস্যা কি? এই অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই যে আমি বলি না মাঝে মাঝে, 1 বার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম। এর কারণই হচ্ছে বারবার লিখলে সেটা আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আমরা আজকে যে কথাটা দিয়ে শুরু করব, এই যে 3টা শর্ত মানতে পারবেন কিনা। ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা। ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, ওকে। তো আমরা আজ শুরু করব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এখান থেকে 10টি এমসিকিউ থাকবে। আপনার লক্ষ্য হচ্ছে বা টার্গেট হচ্ছে এই 10টি এমসিকিউ যেন আমার মিস না হয়। কারণ ছোট একটা আইন, তাই না? মাত্র 57টা ধারা। কয়টা ধারা? মাত্র এখানে 57টি ধারা, ছোট একটি আইন। তো আমি মনে করি এই 57টা ধারা, ছোট্ট যে আইনটা, আমি মনে করি এই ছোট্ট আইনটা আপনি এমনভাবে আত্মস্থ করবেন, এখান থেকে যেভাবেই প্রশ্ন করা হোক
আপনি যেন সেগুলোর উত্তর করতে পারেন। সবাই বলি ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করব আমরা আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম ক্লাস। সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনটা ইকুইটি কোথা থেকে আমার সাথে সাথে লিখে ফেলবেন। ইকুইটি বা ন্যায়পরতা, এই যে এই আইনটি কিন্তু দেখেন আমাদের ভারতীয় উপমহাদেশের যে আইনগুলো প্রণয়ন হয়েছে, এই আইনটা কিন্তু সবচাইতে পুরনো একটা আইন। এই যে পুরাতন একটা আইন, এই আইনটা ইকুইটি বা ন্যায়পরতা হতে উৎপত্তি। এখন দেখি, আমি ইতিপূর্বেও পড়িয়েছি, কে বলতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক কাকে বলা হয়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক কাকে বলা হয়? দেখি কে পারেন বলতে। ওকে, হ্যাঁ, দেখি কে উত্তর করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক কাকে বলা হয়? এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা হচ্ছে একটা অনেক পুরনো একটা আইন। ইকুইটি বা ন্যায়পরতা হতে এর উৎপত্তি। এই যে সুনির্দিষ্ট প্রতিকার, এটা সবসময় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাগুলোকে কি করে অনুসরণ করে থাকে। দেখি কে উত্তর করতে পারেন। ইতিমধ্যে একজন বলছেন আবু হুরাইরা, স্টক। আচ্ছা, দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। কে সঠিক উত্তর দিতে পারেন? আমরা ধীর গতিতেই পড়াবো, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই পড়াবো, যে ধারাগুলো পড়াবো আপনারা একদম যেন ভেতর থেকে এটা আত্মস্থ করে ফেলতে পারেন। পারেন না কেউ? স্যার, হোয়াইটলি স্টকস। ভেরি গুড। মায়া হাসান, আবু হুরাইরা দুইজনকে। ডক্টর হোয়াইটলি স্টকস, ভেরি গুড। ডক্টর হোয়াইটলি স্টকস, ভেরি গুড। মায়া হাসান এবং আবু হুরাইরা দুজনকেই। যারা জানেন না, নোট করে রাখতে পারেন। অনেক বইয়ে এটা নাই। নোট করে ফেলেন, কমেন্ট করেন। আপনারা বইয়ের পাশে লিখে রাখেন স্যার হোয়াইটলি স্টক। এখন আরেকটা প্রশ্ন করি, এই যে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন, কোন আইনের আদলে, কোন দেশের, কোন রাষ্ট্রের আইনের আদলে আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া করা হয়? এই যে খসড়াটা অনুমোচন করা হয় বা খসড়া প্রস্তুত করা হয়, কোন রাষ্ট্রের বা কোন দেশের আইনকে অনুসরণের মাধ্যমে? এটা কে বলতে পারেন দেখি। স্যার, ডক্টর হোয়াইটলি স্টকস, ভেরি গুড। হোয়াইট স্টকস না, হোয়াইটলি। যেমন আবু হুরাইরা সবচেয়ে উত্তম, ডক্টর হোয়াইটলি স্টকস, ডক্টর। ভেরি গুড। আবু হুরাইরা, ভেরি গুড। দ্য নিউ ইয়র্ক সিভিল কোডের আদলে, ভেরি গুড, চমৎকার। দ্য নিউ ইয়র্কের যে সিভিল কোড, নিউ ইয়র্কের সিভিল কোর্টের আদলে অনুসরণে এই যে আমাদের বাংলাদেশের বর্তমানে প্রচলিত যে আইনটা, এই আইনটা খসড়া অনুমোচন বা আবু হুরাইরা কিন্তু চমৎকার। হ্যাঁ, দ্য নিউ ইয়র্কের সিভিল কোর্টের আদলে আমাদের এই বাংলাদেশের যে সুনির্দিষ্ট প্রতিকার, এটার খসড়া অনুমোচন করা হয়। ভেরি গুড। এখন দেখেন প্রতিকারটা কি, সুনির্দিষ্ট প্রতিকার কি দণ্ডবিধিতে বা ফৌজদারিতে দেওয়া যাবে? ফৌজদারি মামলায় কি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়? উত্তর করেন। ফৌজদারি কার্যবিধিতে কি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়? দ্য নিউ ইয়র্কার সিভিল কোড 1862। ভেরি গুড। রোজা রহমান, চমৎকার, রোজা রহমান।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। এগুলো পরীক্ষায় আসার মতো না হলেও আপনার জেনে রাখা উচিত, জানা উচিত। দেখেন, একজন বাদী যখন মামলা করবে, একজন বাদী যখন প্রতিকার চাইবে, আদালতে যখন একজন বাদী প্রতিকার চাইবে, হ্যাঁ, এবং আদালত যে প্রতিকারটা মঞ্জুর করবেন তাকে মূলত সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। অর্থাৎ আইনগত অধিকার, এই যে বাদীর যদি আইনগত অধিকার লঙ্ঘিত হয়, আইনগত অধিকার, বাদীর দেখা যাচ্ছে একটা আইনগত অধিকার লঙ্ঘন হলো, বাদী তার প্রতিকারের জন্য আইনগত অধিকার যখন অপর কোনো ব্যক্তি, ধরেন একজন ব্যক্তির আইনগত অধিকার যখন অপর কোনো ব্যক্তি, ধরেন আমার একটা আইনগত অধিকার আছে, এটা আপনি ধরেন বিবাদী, আপনি ভঙ্গ করলেন, আমি আদালতে যে প্রতিকার চাইব, এই প্রতিকার আদালত সুনির্দিষ্ট যে প্রতিকারটা মঞ্জুর করবেন সেটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। এখান থেকে আমাদের বেসিকটাও জেনে নিতে হবে। যেমন ইতিমধ্যে অনেকে কমেন্ট দিয়েছেন, আমি দেখলাম অনেকেই কমেন্ট দিয়েছেন, এটা আমি দেখতে পেলাম। তো আপনারা একটু কমেন্টেই উত্তর করে ফেলেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সাল, এটা কিন্তু লেখা থাকে যে সুনির্দিষ্ট প্রতিকার 1877, এটা কত নং আইন, কত নং? সুনির্দিষ্ট প্রতিকার আইন কত নং আইন? 1877 সালের এটা কত নং আইন? উত্তর করবেন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে অধ্যায় আছে কয়টা, ধারা কয়টা, খণ্ড আছে কয়টা? এগুলো বেজিক, এগুলো হচ্ছে বেজিক। কার্যকর হয় কত তারিখে? কার্যকর হয় কত তারিখে? ভেরি গুড, ভেরি গুড, 1 নং আইন। তাহলে 1 নং, ভেরি গুড, এগুলো উত্তর করে ফেলেন। হ্যাঁ, কার্যকর হয় কত তারিখে? কার্যকর হয় কত তারিখে? আইনের ধরনটা কি? এটা কি মূল আইন নাকি পদ্ধতিগত আইন? এই যে বেজিকটা, এটা কিন্তু আমরা ইতিমধ্যে সবাই জানি। ইতিমধ্যে আমরা এটা কি সবাই জানি না? সবাই জানি যে অধ্যায় আছে 10টি, ইতিমধ্যে অনেকেই উত্তর দিয়েছেন। ধারা আছে 57টি, এটা অনেকেই আমরা জানি। খণ্ড আছে 3টি, এবং এটা কার্যকর হয় কত তারিখে বলেন তো? কার্যকর হয় কত তারিখে? আমাদের শ্রমিক দিবস কয় তারিখ বলেন তো? শ্রমিক দিবস, শ্রমিক দিবস কয় তারিখ? আবু হুরাইরা, ভেরি গুড। বেশি বেশি কমেন্ট করলে সেটা আপনার আত্মস্থ হয়ে যাবে। ওকে, তাহলে কার্যকর হয় 1 মে, আমাদের শ্রমিক দিবস, তাই না? 1 মে শ্রমিক দিবস না? আইনের ধরনটা কি? এটা হচ্ছে একটা মূল আইন বা সাবস্টেন্টিভ ল। দেখেন, আমরা বার কাউন্সিলের 7টা বিষয় পড়ি, 7টি সাবজেক্ট। তার মধ্যে এই যে প্যানাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুইটাই হচ্ছে মূলত সাবস্টেন্টিভ ল, আর বাকিগুলো পদ্ধতিগত আইন। মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং প্যানাল কোড, এই দুইটাই হচ্ছে পদ্ধতিগত আইন, আর বাকি যে আইনগুলো আছে সেগুলো প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। তাহলে এখানে মূল আইন কয়টা? আপনারা 7টা আইন পড়বেন, মনে রাখবেন মূল আইন হচ্ছে মাত্র 2টা, সুনির্দিষ্ট প্রতিকার এবং প্যানাল কোড। যেমন প্যানাল কোডের যে অপরাধের বিবরণের কথা আছে, অপরাধের সংজ্ঞার কথা আছে, এই প্যানাল কোডের বিচারের কথা বলা নাই। প্যানাল কোড বা দণ্ডবিধিতে বলা আছে শুধুমাত্র একটা অপরাধের সংজ্ঞা, শাস্তি। এটা কার্যকর হয় বা পদ্ধতির যে কথাটা, কিভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে, সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধিতে। দেওয়ানি প্রকৃতির মূল আইন, প্রতিকারমূলক তত্ত্বগত আইন।
ভেরি গুড মায়া হাসান। তাহলে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা, এটা হচ্ছে মূলত মূল আইন, যেখানে অধিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে। অধিকারকে কিভাবে পুনরুদ্ধার করা হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে মূল আইন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। এটা পদ্ধতি কোন আইনের মাধ্যমে পরিচালিত হবে? এই পদ্ধতির কথা বলা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিজার। দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থাই কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আদালত মঞ্জুর করে থাকেন। কিসের মাধ্যমে মঞ্জুর করেন? দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায়। ওকে, তো আমরা এগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এখন দেখেন এই যে তিনটা খণ্ড আছে না, তিনটি খণ্ড কত ধারা থেকে কত ধারা এটা আপনারা বলতে পারবেন? তিনটা খণ্ড আছে দেখেন, 1 থেকে 7, এটা হচ্ছে প্রথম খণ্ড। লিখে ফেলেন সবাই আমার সাথে সাথে। তাহলে 8 থেকে শুরু হবে, 8 থেকে 51 ধারা পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। আবার 52 থেকে 57, এটা হচ্ছে তৃতীয় খণ্ড। দেখেন লিখে ফেলেন সবাই যে প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে 7 ধারা পর্যন্ত, আবার 8 থেকে 51 হচ্ছে দ্বিতীয় খণ্ড। তৃতীয় খণ্ড 52 থেকে 57 ধারা। সাবস্টেন্টিভ ল, সাবজেক্টিভ ল, দীপিকা ঘোষ পন্নী। ভেরি গুড আবু হুরাইরা, চমৎকার। আবু হুরাইরা কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। 1 থেকে 7 প্রথম খণ্ড, 8 থেকে 51 দ্বিতীয় খণ্ড, 52 থেকে 57 তৃতীয় খণ্ড। ভেরি গুড। এখন একটা চমৎকার বিষয় বলি, অধ্যায় কয়টা? 10টা অধ্যায়। অধ্যায় 10টি। এই 10টি অধ্যায় কোথা থেকে শুরু হয়েছে জানেন? প্রথম অধ্যায় কত ধারা থেকে? দেখি কে বলতে পারেন। প্রথম অধ্যায় কত ধারা থেকে শুরু হয়েছে কে বলতে পারেন দেখি। ভেরি গুড রোজা রহমান, দেওয়ানি কার্যবিধি ধারা নিয়ন্ত্রিত হয়। ভেরি গুড। ওকে, আমরা ধারাভিত্তিক আলোচনা শুরু করব। আবু হুরাইরা, চমৎকার চমৎকার। আবু হুরাইরা কিন্তু দুরন্ত। 8 থেকে 11 ধারা, এখান থেকে কিন্তু প্রথম অধ্যায় শুরু। ঠিক আছে, এটা শুধু মনে রাখবেন। অনেকে বলবেন এক ধারা থেকে শুরু হয়েছে, না, এটা হচ্ছে প্রথম খণ্ড। প্রথম খণ্ডে কোনো অধ্যায় নাই, তাহলে অধ্যায় 8 ধারা থেকে শুরু হয়েছে অধ্যায়। ওকে, ওকে। দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে এখান থেকে বলে রাখি, দেখি আরো কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা। ওয়েট করবেন 1 মিনিট, অনেক শিক্ষার্থী এখনো রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অ্যাড করে নিচ্ছি। এখন আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে, যা বললাম, ওকে ওকে, কোনটা মনে রাখলাম? দেখেন সুনির্দিষ্ট প্রতিকার, এই যে সুনির্দিষ্ট প্রতিকার কিন্তু বুঝতে পারলে একদম সহজ, আর না বুঝতে পারলে অনেক কঠিন। এই যে সুনির্দিষ্ট প্রতিকার, প্রত্যেকটা প্রতিকার আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতায় প্রদান করে থাকেন, স্বেচ্ছাধীন ক্ষমতায়। তবে শর্ত হচ্ছে তবে এই যে 8 এবং 9, এই যে ধারা দুইটা, এই ধারার প্রতিকার আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা না। এটা স্বেচ্ছাধীন ক্ষমতা নহে, স্বেচ্ছাধীন ক্ষমতা নহে। দেখেন 8 এবং 9 ধারা, এই দুইটা ধারা ব্যতীত আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী যত প্রকার প্রতিকার তিনি মঞ্জুর করবেন, প্রত্যেক প্রকার প্রতিকার কিন্তু আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে প্রদান করবেন। তবে 8 ধারা এবং 9 ধারা, এই দুইটার প্রতিকার আদালত
তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে প্রদান করতে পারেন না। এই দুইটা হচ্ছে বাধ্যতামূলক প্রতিকার। এটা বাধ্যতামূলক প্রতিকার। মনে থাকবে, এই দুইটা হচ্ছে বাধ্যতা। হ্যাঁ, আবু হুরাইরা 8 এবং 9 এই দুইটা ধারা হচ্ছে বাধ্যতামূলক প্রতিকার। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আদালত মঞ্জুর করে থাকেন তার স্বেচ্ছাধীন ইচ্ছাধীন ক্ষমতা বলে। 8 এবং 9 ধারা হচ্ছে বাধ্যতামূলক প্রতিকার। এই দুইটা প্রতিকারে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। স্যার, আপনি যতবার পড়ান ততবারে নতুন কিছু টেকনিক শিখতে পারি, আপনি প্রতিবারই নতুন রূপে পড়ান। কই নতুন রূপে? তাহলে এই যে 8 এবং 9 এই দুইটা ধারায় কি? বাধ্যতামূলক প্রতিকার। এটা কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা নহে। মনে থাকবে। আবার দেখেন, আমরা আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় মনে রাখেন প্রথম ক্লাসে, যে কুটফির যে বিষয়টা আমরা দেখব। কুটফি দেখেন, সিভিল মামলাগুলো, সিভিল সুট, এই যে সিভিল সুট বা দেওয়ানি প্রকৃতির মামলা যেগুলো, প্রত্যেকটা মামলায় কিন্তু দেখা যাচ্ছে অ্যাড ভ্যালুরাম কুটফি দিতে হয় বা মূল্যানুপাতিক কুটফি প্রদান করতে হয়। মূল্যানুপাতিক, এই যে মূল্যানুপাতিক কুটফি, এই যে মূল্যানুপাতিক কুটফি প্রদান করতে হয় প্রত্যেকটা মোকদ্দমায় প্রদান করতে হবে। দেওয়ানি প্রকৃতির যত মোকদ্দমা আপনি দায়ের করবেন, দেওয়ানিতে যত প্রকার মোকদ্দমা দায়ের করবেন, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মোকদ্দমায় একটা অ্যাড ভ্যালুরাম কুটফি দিয়ে মোকদ্দমাগুলো দায়ের করতে হয়। এখানেও একটা শর্ত আছে। এই শর্তটা আপনি যদি বুঝতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি পরীক্ষায় কুটফি নিয়ে প্রশ্ন হলে উত্তর করতে পারবেন সহজে। যেমন ধরেন 9 ধারা, এখানে বলা হচ্ছে অ্যাড ভ্যালুরাম কুটফির, অ্যাড ভ্যালুরাম কুটফির, কুটফির হাফ বা অর্ধেক, হাফ বা অর্ধেক কুটফি। আরেকটা ধারা আছে 42 ধারা। এই 42 ধারার যে ঘোষণামূলক মোকদ্দমাগুলো দায়ের করা হয়, ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারায় কয় টাকা কুটফি লাগে বলেন তো, কমেন্ট করেন। প্রত্যেক ঘোষণার জন্য 300 টাকা কুটফি প্রদান করে মোকদ্দমাটা দায়ের করতে হয়। তাহলে 9 এবং 42 ধারা হচ্ছে এর ব্যতিক্রম। 42 ধারাতে যে ঘোষণাটা আমরা চাবো, দুইটা ঘোষণার জন্য দুইটা ঘোষণা যদি আপনি চান একটা মোকদ্দমায়, তখন আপনাকে কুটফি প্রদান করতে হবে 300 যোগ 300, 600 টাকা। একটা ঘোষণা চাইলে 300 টাকা। এবং 9 ধারাতে যে দখল পুনরুদ্ধার, এখানে আপনাকে যে বিষয়টা, সেটা হচ্ছে হাফ কুটফি। এই দুইটা ব্যতীত আর যত প্রকার কুটফি আছে, প্রত্যেক প্রকার কুটফি এখানে আপনাকে অ্যাড ভ্যালুরাম কুটফির মাধ্যমে মামলাটা দায়ের করতে হবে। কিসের মাধ্যমে? মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালুরাম কুটফির মাধ্যমে দায়ের করতে হবে। ওকে, এটাও হচ্ছে আরেকটা টেকনিক বলে দিচ্ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি প্রশ্ন হয়, টেকনিকটা ফলো করবেন। দেখেন তামাদির কথা, যে বিষয়টা তামাদি, এই যে তামাদির বিষয়টা দেখেন, তামাদি 42 ধারার মামলার তামাদি কত কেউ বলতে পারবেন? একটু কমেন্ট করবেন। তামাদি 42 ধারার মামলার তামাদি মেয়াদ কত? রোজা রহমান কমেন্ট করেন কত। হ্যাঁ, আমাদের আবু হুরাইরা কিন্তু দুরন্ত। আবু হুরাইরা কি নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন নাকি আপনি পুরনো? একটু কমেন্ট করবেন তো। আবু হুরাইরা, অনেকে তো আবার নতুন যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করবেন। আচ্ছা, অনেকেই আফরিন, শিমু সুলতানা, লাকি আক্তার, কেয়া। ওকে, আবু হুরাইরা আপনি কি নতুন যুক্ত হয়েছেন নাকি আগের? তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ,
ওয়েট করবেন, অনেকেই রিকোয়েস্ট দিচ্ছে, তো অনেকেই যুক্ত হতে পারেনি, একটু যুক্ত করে নিই। প্রথম ক্লাসটা একটু ডিস্টার্ব হবে, হ্যাঁ, 2-3 মিনিট করে। যা বলছিলাম, ভেরি গুড ভেরি গুড। আবু হুরাইরা, পুরাতন স্টুডেন্ট আমি। ওকে, আবু হুরাইরা 120 আর্টিকেল, ভেরি গুড। 6 বছর আর্টিকেল লিমিটেশন অ্যাক্টের 120। লিমিটেশন অ্যাক্ট 120 আর্টিকেলে কি বলা হচ্ছে? যে সকল মামলার তামাদি প্রথম তফসিলে সুনির্দিষ্টভাবে বলা নাই, সেই সকল মামলাগুলো দায়ের করতে হবে 6 বছরের মধ্যে। এটাই তো বলা হয়েছে, তাই না? যে সকল মামলার তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনের যে প্রথম তফসিলে যদি সুনির্দিষ্টভাবে বলা না থাকে, সেই মামলাগুলো 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। এখন দেখেন, 42 ধারা থেকে শুরু করে 57 ধারা পর্যন্ত এখানে বেশ কিছু মামলা আছে, অনেক মামলা এখানে আছে। তো এই যে মামলাগুলো আপনি প্রত্যেকটা মামলার তামাদি 6 বছর। কারণ 42 থেকে 57 ধারা পর্যন্ত এই মামলাগুলোর তামাদি মেয়াদ সম্পর্কে প্রথম তফসিলের কোথাও সুনির্দিষ্টভাবে বলা নাই। সো এই মামলাগুলোর তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। তাহলে আমরা এখান থেকে ঠিক 3টা টেকনিক শিখে ফেললাম। 3টা টেকনিক শিখলাম না? স্বেচ্ছাধীন ক্ষমতা, কোর্ট ফি, কয়টা টেকনিক শিখলাম? আদালতের ক্ষমতা। আদালতের ক্ষমতা কি? সুনির্দিষ্ট প্রতিকারে আদালতের ক্ষমতা হচ্ছে স্বেচ্ছাধীন। 2টা ধারা ব্যতিক্রম ধারা 2টা কি লিখে ফেলেন, 8-9, এটা বাধ্যতামূলক ক্ষমতা। কোর্ট ফি, প্রত্যেকটা মামলার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালুরেম। ব্যতিক্রম ধারা 9-42। আর তামাদির যে টেকনিকটা আমরা শিখলাম, 42 ধারা থেকে 57 ধারা, সকল মামলার তামাদি 6 বছর। ওকে, লিখে ফেলেন। ওকে, আমরা ধারাভিত্তিক আলোচনাতে চলে যাচ্ছি। ধারাভিত্তিক আলোচনায় আমরা চলে যাব। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই ধারাভিত্তিক আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথম ধারাতে আমরা ইতিমধ্যেই সবাই জানি, ধারা প্রথমে বলা হচ্ছে যে একটা আইনের শর্ট টাইটল থাকে, শিরোনাম থাকে, যে ওই আইনটা কত সালের আইন, কত সালে কার্যকর, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা আইনের প্রথম ধারা, এই ধারাতে এই বিষয়টাই বলা হয়ে থাকে। তো আমরা এখন দেখব, অনেকেই তো রিকোয়েস্ট দিচ্ছেন দেখা যাচ্ছে। ওকে, ওকে ওকে হ্যাঁ, দেখেন 3 নম্বরে ব্যাখ্যামূলক একটা ধারা, 4 নম্বরে সেভিংস। শিরোনামটা মনে রাখেন, এত কিছু শেখার দরকার নেই। 3 নম্বর ব্যাখ্যা ট্রাস্টি পত্তন, 3টা সংজ্ঞাটা দেখে নেবেন। যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ট্রাস্টের সংজ্ঞা কোথায় আছে 3 ধারাতে, ট্রাস্টের সংজ্ঞা কোথায় আছে 3 ধারাতে, পত্তনের সংজ্ঞা কোথায় আছে 3 ধারাতে। তাহলে সংজ্ঞাগুলো, যে ইন্টারপ্রিটেশন ক্লোজ, সংজ্ঞাগুলো কোথায় আছে? ধারা 3। 2 ধারা বাতিল, ধারা 2 এটা বাতিল। হ্যাঁ, তাহলে 3 ধারাতে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞা বা ব্যাখ্যা। 4 ধারা সেভিংস। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি 5 ধারা। সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আমাদের 5 ধারা। দেখেন 5 ধারাতে সবাই চলে যায়। স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, প্রশ্ন হতে পারে। এই ইংরেজি হেডলাইনটা আপনাকে জানতে হবে যে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়। কয় উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়? কমেন্ট করেন। স্পেসিফিক রিলিফ হাউ গিভেন,
সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? কিভাবে মঞ্জুর করা হয়? কয় উপায়ে? সবাই কমেন্ট করবেন। প্রশ্ন এগুলো থেকে প্রশ্ন হবে যে সুনির্দিষ্ট প্রতিকার কয় উপায়ে মঞ্জুর করা হয়। 5 ধারা। দেখেন আপনারা 2 ধারা বাতিল, 3 ধারাতে সংজ্ঞা, 4 ধারাতে সেভিংস, এইগুলো এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই। আমরা যতটুকু ইতিমধ্যে আলোচনা করেছি, প্রাসঙ্গিক বিষয় কিছু টেকনিক দিয়েছি। আমরা 5 ধারা থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব। ব্যাখ্যাটা এমনভাবে পড়ব যেন আপনার প্রশ্ন আঙুলের চিপা দিয়েও ফাঁস দিয়ে বের না হয়ে যেতে পারে। তাহলে এই যে ইংরেজি হেডলাইনটা মুখস্থ করে রাখবেন যে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়, কয় উপায়ে, কয়ভাবে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করেন, কত ধারাতে? 5 ধারাতে। কয় উপায়ে? 5 উপায়ে। আমার সাথে সাথে মনে মনে আপনিও পড়েন। জানা বিষয়, এটা আপনারা জানেন, আমি জানি, ইতিমধ্যে জানেন। জানা বিষয় বারবার রিভিশন, এটাই হচ্ছে টেকনিক। আপনি জানা বিষয় যত জানবেন তত আপনার এখানে ভালো ফলাফল আসবে কিন্তু। তাহলে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার কয় উপায়ে মঞ্জুর করা যায়, কিভাবে মঞ্জুর করা যায়, এই বিষয়টি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা। কত ধারা? 5 ধারা। এখানে যেমন চমৎকারভাবে আমাদের মায়া হাসান কিন্তু উত্তর দিয়েছেন। মায়া হাসান চমৎকারভাবেই উত্তর দিয়েছেন যে সুনির্দিষ্ট প্রতিকার 5 উপায়ে মঞ্জুর করা যায়। 5 উপায়ে আদালত 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। এই 5 উপায়ের মধ্যে কয় উপায়ে? 5 উপায়ে। এই যে 5 উপায়ে, এখানে আদেশাত্মক প্রতিকার কয়টা? যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আদেশাত্মক প্রতিকার, নিষেধাত্মক প্রতিকারের কথা বলা হয়েছে। আদেশাত্মক, নিষেধাত্মক। যেমন মায়া হাসান, এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে 5টি উপায়ের কথা বলা হচ্ছে। তাহলে আদেশাত্মক প্রতিকার কয়টি? নিষেধাত্মক প্রতিকার কয়টি? মায়া হাসান কিন্তু চমৎকারভাবে তিনি বলেছেন 4টি হচ্ছে আদেশাত্মক প্রতিকার, 1টি হচ্ছে নিষেধাত্মক প্রতিকার। এইভাবে পড়েন, মুখস্থ হয়ে যাবে। ক্লাসের পড়াটা ক্লাসে যেন মুখস্থ হয়ে যায়। কি হয়ে যায়? ক্লাসের পড়াটা ক্লাসে যেন মুখস্থ হয়ে যায়। সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, সেইভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। ওকে, প্রথম ক্লাস তো অনেকেই রিকোয়েস্ট দিচ্ছে, হ্যাঁ। তাহলে দেখেন স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? 5 উপায়ে। 5 উপায়ের মধ্যে 4টি হচ্ছে আদেশাত্মক প্রতিকার, 1টি হচ্ছে নিষেধাত্মক প্রতিকার। আফরিন শিকদার যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। তাহলে দেখেন আদেশাত্মক 4টি, নিষেধাত্মক কয়টি? 1টি হচ্ছে নিষেধাত্মক, 1টি। 4 + 1 5। ওকে, মুখস্থ হয়ে যাবে ক্লাসের পড়া। এখন আমরা 5টি উপায় কি কি চলুন দেখে নেই। এই যে 5টি উপায়, আমরা 5টি উপায় দেখব। 1 নাম্বার যে উপায়, সংক্ষেপে মনে রাখবেন, দখল, গ্রহণ এবং অর্পণ। দখল, গ্রহণ এবং অর্পণের মাধ্যমে। এটা কেমন? এটা হচ্ছে এই যে আমরা 8, 9, 10, 11 4টা ধারা, তাহলে 8 থেকে 11 দখল, গ্রহণ এবং অর্পণের মাধ্যমে আদালত যে প্রতিকারটা মঞ্জুর করেন সেটাকে বলা হয় দখল, গ্রহণ এবং অর্পণ। দেখেন, বাই টেকিং পজেশন অফ সার্টেন প্রপার্টি অ্যান্ড ডেলিভারিং ইট টু এ ক্লেমেন্ট, অর্থাৎ সুনির্দিষ্ট সম্পত্তির দখল, গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে আদালত এখানে যে প্রতিকারটা দিয়ে থাকেন
সেটাই হচ্ছে স্যার রেডিও, 5টি উপায় মনে রাখার উপায়। রেডিও মিডিও দরকার নাই, আমি যে টেকনিকে বলছি এটাই মনে রাখেন। তো দখল গ্রহণ এবং অর্পণ, যেমন ধরেন একটা জমির মালিক হচ্ছেন আব্দুল করিম চাচা। এই যে আমাদের করিম চাচা হচ্ছে এই 10 শতক জমির মালিক। এই করিম চাচাকে যদি দেখা যাচ্ছে কোনো দস্যু এই জমি থেকে বেদখল করে, তাহলে করিম চাচা আদালতে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় 8 হতে পারে বা 9 হতে পারে, এটা যেহেতু স্থাবর সম্পত্তি, 8 বা 9 ধারা যে কোনো একটা ধারা ব্যবহারের মাধ্যমে আদালতে তিনি একটা প্রতিকার চাইতে পারেন। এই যে প্রতিকারটা, এই প্রতিকারটাই হচ্ছে প্রথম প্রতিকার। 5 ধারার প্রথম প্রতিকারটাই হচ্ছে এটা, যে এই যে করিমের সম্পত্তি 10 শতক, এই যে এ নামক, বি নামক, সি নামক এই 3 জন ব্যক্তি যখন বেদখল করবে, তখন করিম কি করবে? বিজ্ঞ আদালতে, মাননীয় আদালতে তারা যায়া কি বলবে যে মাননীয় আদালত, আমার এই সম্পত্তি এ বি সি এই 3 জনের নিকট থেকে দখল গ্রহণের মাধ্যমে আমাকে বুঝাইয়া দেওয়া হোক। তাহলে দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে যে প্রতিকারটা আদালত মঞ্জুর করেন, এটাই হচ্ছে 5 ধারার প্রথম প্রতিকার। কি প্রথম প্রতিকার? 2 নাম্বার প্রতিকারটা দেখেন। দ্বিতীয় নাম্বার প্রতিকারে আমরা চলে যাচ্ছি, যে কোনো কাজ করতে বাধ্য এমন কোনো পক্ষকে ওই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, কোনো কাজ করতে বাধ্য, কোনো কাজ করতে একজন বাধ্য, এই যে একটা কাজ করতে আপনি বাধ্য, ওই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, আদেশ, একজন ব্যক্তি একটা কাজ করতে তিনি বাধ্য, এখন তিনি ওই কাজটা করছেন না, তিনি সেটা ভঙ্গ করলেন, আদালত কি করবেন? 1 নম্বর দখল গ্রহণ অর্পণের মাধ্যমে, মায়ার বাঁধন। হ্যাঁ, ভেরি গুড। এখন দেখেন, কোনো ব্যক্তি যদি একটা কাজ করতে বাধ্যবাধকতা আছে, এমন একটা বিষয় বাধ্যবাধকতা, তিনি সেটা ভঙ্গ করলেন, আদালত ওই ব্যক্তিকে ওই কাজটি করার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকারটা মঞ্জুর করেন, সেটাই হচ্ছে এই প্রতিকার, অর্থাৎ আদেশাত্মক প্রতিকার। এটাকে মূলত সংক্ষেপে আপনি লিখতে পারেন আদেশাত্মক প্রতিকার। আদেশাত্মক প্রতিকার ধারা কত? 12 ধারা থেকে 30 এবং 55 ধারা। যেমন ধরেন, করিম চাচা এই জমিটা নিয়ে বিক্রয়ের চুক্তি করলো রহিম চাচার সাথে। করিম চাচা বিক্রয়ের চুক্তি করলো রহিম চাচার সাথে। এই যে একটা বিক্রয় চুক্তি, এই বিক্রয় চুক্তিটা যদি এই ভূমিটা নিয়ে করার পরে এই যে দুইটা পক্ষের মধ্যে যে কোনো একটা পক্ষ চুক্তিটা বলবৎ করতে অস্বীকার করে, তখন এই চুক্তিটা বলবৎ করার জন্য আপনি আদালতের শরণাপন্ন হয়ে আপনার প্রতিকার চাইতে পারেন। যেমন ধরেন করিম হচ্ছে এই জমির মালিক, তিনি বিক্রেতা, রহিম হচ্ছে ক্রেতা। তাহলে একটা বিক্রয় চুক্তি, তাদের মধ্যে বিক্রয় একটা চুক্তি সম্পন্ন হলো। এই চুক্তি করার পরবর্তীতে দেখা যাচ্ছে রহিম এই জমি ক্রয় করতে অনিচ্ছা প্রকাশ করে, তখন করিম কিন্তু আদালতে গিয়ে তিনি চুক্তি বলবতের জন্য মামলা দায়ের করতে পারেন এবং রহিমকে এই জমিটা ক্রয় করতে এবং মূল্য পরিশোধ করতে বাধ্য করতে পারেন। তাহলে 2 নাম্বার প্রতিকার আদেশাত্মক প্রতিকার। কি প্রতিকার? আদেশাত্মক প্রতিকার। আদেশাত্মক। ওকে, শিরিন সুলতানা, হ্যাঁ ইতিমধ্যে যুক্ত হয়েছেন শিরিন সুলতানা। তাহলে আমরা দেখলাম যে 12 থেকে 30 এবং 55 ধারায় যে প্রতিকারটা, এটাকে মূলত বলা হয় আদেশাত্মক প্রতিকার।
দ্বিতীয় নাম্বার যে প্রতিকারটা, সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রতিকারটা, এটা হচ্ছে 3 নাম্বার, প্রিভেন্টিভ রিলিফ বা নিষেধাত্মক প্রতিকার। কি প্রতিকার? নিষেধাত্মক প্রতিকার। এই যে নিষেধাত্মক প্রতিকার, যে যা না করার বিষয়ে বাধ্যবাধকতা আছে, না করার বিষয়ে, কোনো কাজ না করার বিষয়ে, একটা কাজ না করতে একজন ব্যক্তি বাধ্য, ওই কাজটা তাকে নিষেধ করার মাধ্যমে, নিষেধ মানে নিষেধাত্মক, নিষেধের মাধ্যমে যে প্রতিকারটা চাওয়া হয় এটাকে বলা হয় নিষেধাত্মক প্রতিকার। এই নিষেধাত্মক প্রতিকারটা কি? দেখেন, যে কোনো কাজ না করতে বাধ্য এমন কোনো পক্ষকে তা করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে, বিরত রাখার আদেশ, একটা ব্যক্তি একটা কাজ করতে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই কাজটা তিনি না করতে বাধ্য, তবুও তিনি ওই কাজটা করতে চাচ্ছে, আদালত ওই ব্যক্তিকে ওই কাজটা যেন তিনি না করেন নিষেধের মাধ্যমে, নিষেধাত্মকের মানে নিষেধাজ্ঞার মাধ্যমে যে আদেশটা দিয়ে থাকেন, এটাকে বলা হয় নিষেধাত্মক প্রতিকার। এটা হচ্ছে 52 থেকে 53, 54 ধারা, 52 থেকে 54 এবং 57। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই নিষেধাত্মক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞাটা কোথায় আছে জানেন? 6 ধারাতে। এর সংজ্ঞা আবার 6 ধারাতে। তাহলে এই যে আমরা আদেশাত্মক প্রতিকার 4টা, নিষেধাত্মক প্রতিকার পাইলাম এখানে একটা, এই 3 নাম্বারই হচ্ছে একটা প্রতিকার নিষেধাত্মক। এটা 3 স্টার দিয়ে রাখেন। এই সংজ্ঞাটা আছে কোথায়? 6 ধারাতে। এই প্রতিকারটা কিভাবে দেওয়া হয়, নিষেধাত্মক প্রতিকারটার সংজ্ঞা 6 ধারা, কিভাবে মঞ্জুর করা হয়, এটা বলা হয়েছে 52 থেকে 54 এবং 57 ধারা। 52 থেকে 54 এবং 57 ধারাতে, যে একটা ব্যক্তি একটা কাজ না করতে বাধ্য, অর্থাৎ না করতে বাধ্য যদি হয়, ওই ব্যক্তিকে সেটা করা থেকে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে, কিসের মাধ্যমে? বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকারটা আদালত দিয়ে থাকেন, যে আদেশটা দিয়ে থাকেন, সেটাকে বলা হয় নিষেধাত্মক প্রতিকার। আর এটার অপর নাম হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, যেটার সংজ্ঞা হচ্ছে 6 ধারাতে। সংজ্ঞা 6 ধারাতে। কিভাবে প্রতিকারটা মঞ্জুর হবে? 52 থেকে 54 ধারাতে বলা হয়েছে। এটা আমরা আলোচনা ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখেন নিষেধাত্মক প্রতিকারটা কি রকম। দেখা যাচ্ছে আপনার একটা জমি, করিম কাকার একটা জমি আছে, এখানে এ বি সি 3 জন ব্যক্তি এই জমিটা বেদখল করার হুমকি প্রদর্শন করে আসছে। প্রতিনিয়ত তারা এই জমিটা বেদখল করার জন্য হুমকি দিয়ে আসতে থাকে। এখন করিম আদালতে এখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে, যে তারা যেন আমার এই জমিতে কি না করতে পারে, ক্ষতি সাধন না করতে পারে, এই জমি যেন তারা জোরপূর্বক বেআইনিভাবে বেদখল করতে না পারে, তাদেরকে চিরতরে এই জমিতে প্রবেশাধিকার বারিত করার যে একটা আদেশ আদালত দিবেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এটাকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ বা নিষেধাত্মক প্রতিকার। ওকে, তারপরে 4 নাম্বার যে প্রতিকারটা দেখেন, 4 নাম্বার প্রতিকার। 4 নাম্বারটা প্রতিকার সিম্পল বিষয়, ঘোষণার মাধ্যমে, আদালত ঘোষণার মাধ্যমে যে প্রতিকারটা মঞ্জুর করেন, ঘোষণার মাধ্যমে যে প্রতিকারটা মঞ্জুর করে থাকেন, এটাকে বলা হয় 4 নাম্বার, 5 ধারার 4 নাম্বার প্রতিকার, 42, 43 এই ধারাতে। এবং 5 নাম্বার যে প্রতিকারটা রিসিভার নিয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? রিসিভার নিয়োগের মাধ্যমে আদালত আরেকটা প্রতিকার মঞ্জুর করে থাকেন, এটা বলা হয়েছে 44 ধারাতে। ওকে, প্রতিকার ধারা নিরোধমূলক বা প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা হচ্ছে 6 ধারা। প্রিভেন্টিভ রিলিফটাই হচ্ছে নিষেধাত্মক প্রতিকার।
ওকে, তাহলে দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, 5 ধারাটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, পুরো সুনির্দিষ্ট, সম্পূর্ণ সুনির্দিষ্ট প্রতিকারটাই কিন্তু আপনার ভেতরে ঢুকে যাবে। আপনি যদি 5 ধারাটা ভালোভাবে বুঝতে পারেন, আমি মনে করি সম্পূর্ণ সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার ভেতরে ঢুকে যাবে। কারণ এই ধারাটা আমি মনে করি একটা আইনের কলিজা। মানুষের বডিতে যেমন একটা কলিজা থাকে, হার্ট থাকে, তেমনি সুনির্দিষ্ট প্রতিকার কলিজাও যদি আপনি বলেন, এই ধারাটা হচ্ছে তেমনই একটা বিষয় যে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আমরা পড়তেছি, আদালত কিভাবে কয় উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন, 5 ধারাতে বলা হচ্ছে 5টি উপায়ে। একজন ব্যক্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে, আদেশাত্মক প্রতিকার, নিষেধাত্মক প্রতিকার, ঘোষণা, রিসিভার নিয়োগ। ওকে, নিষেধাত্মক প্রতিকার, ঘোষণা এবং রিসিভার নিয়োগের মাধ্যমে 5টি উপায়ে আদালত এই প্রতিকারগুলো মঞ্জুর করে থাকেন। চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্বে। কোথায়? প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখি কে পারেন উত্তর করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি আদেশাত্মক প্রতিকারের কথা বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি, 5 ধারায় কয়টি আদেশাত্মক প্রতিকারের বিষয়ে বর্ণনা করা আছে? সবাই কমেন্ট করবেন। ওকে, ঘুম পাচ্ছে? কালকে তো শুক্রবার, ফ্রাইডে। আইনটা আপনাকে পড়তে হবে মজায় মজায়, আইনটাকে ভালোবাসতে হবে, আইনটাকে নেশায় পরিণত করতে হবে। আইনটাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আইন পড়ে মজা পাবেন। আর আইনটাকে যদি আপনি ভালোবাসতে না পারেন, আইন পড়ে বোরিং ফিল হবে। তো ঘুম পাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। ওকে, আশরাফুন মুন্নি 4টি, আব্দুল বাকি সাহেব 4টি, ভেরি গুড। তাহলে কয়টি নিষেধাত্মক প্রতিকার? মাত্র 1টি। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। কি হবে প্রশ্ন দেখেন তো, এর বাইরে কি প্রশ্ন হওয়ার সুযোগ আছে? এর বাইরে কি প্রশ্ন হওয়ার সুযোগ আছে? প্রশ্ন হলে এখান থেকেই হবে। অনেকেই আমি দেখতে পাচ্ছি বিছানায় শুয়ে, চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ক্লাস দেখছেন। আছেন কয়জন? হাত তুলবেন যে বিছানায় শুয়ে শুয়ে, কম্বল বা লেপ যাই বলি না কেন, চাদর মুড়ি দিয়ে। কারণ শীতের রাত, শীত না, শীতে তো একটু শরীরটা অলস অলস মনে হয়। তো কে কে শুয়ে শুয়ে ক্লাস দেখছেন একটু হাত তুলবেন। দেখতে চাই সেই দুরন্ত অলস শিক্ষার্থীদের। মৃদুলা তালুকদার, ভেরি গুড। আমি টেবিলে, এটাই হচ্ছে মূলত একজন ভালো স্টুডেন্টের গুণাবলীর মধ্যে অন্যতম। আপনি যেখানে ক্লাস করেন, বই, খাতা, কলম, টেবিল, আপনি মনে করবেন যে অনলাইনের ক্লাস শুয়ে শুয়ে করলে সমস্যা কি? আরে ভাই, আপনি যখন কোচিং করবেন, কোচিংয়ে তো এগুলোই পড়াবে। আমি যা পড়াচ্ছি, হতে পারে এটা হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগটা হচ্ছে কমেন্টের মাধ্যমে, কিন্তু সরাসরি ক্লাস করলে প্যারাও আছে। প্যারা কীরকম? কোচিংয়ে যাবেন, গাড়ি ভাড়া লাগবে, আবার আসবেন গাড়ি ভাড়া, ওই যে একটু সময় নষ্ট হবে। সরাসরি ক্লাস করবেন, আপনার পাশের সিটে দেখবেন আরেকজন ডিস্টার্ব লোক আপনার সাথে বসবে, এইরকম অপ্রাসঙ্গিক কিছু আপনারে জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা করবে, সময় কিন্তু লস হবে। স্যারে লেকচার দিচ্ছে, আপনি শুনছেন, অনেক লেকচার দেখবেন আপনি
মনোযোগ না দিতে পারলে সেটা চলে যাচ্ছে। আর অনলাইনের ক্লাসের সুবিধাটা কি দেখেন, আমি যা পড়াচ্ছি আবার কালকে সকালে আবার একটাবার রেকর্ড দেখবেন। আমি টেবিলে কম্বল মুড়িয়ে, ভেরি গুড আব্দুল বাকি, জি স্যার পরিবেশ দরকার স্যার, টেবিলে বসে খাতা কলম নিয়ে বসে ক্লাস, ভেরি গুড ইকবাল হোসেন, আমিও বসে স্যার, ব্যালকনিতে বসে বসে দেখছি স্যার, ব্যালকনিতে বসলে তো মশার কামড় খাওয়া লাগতে পারে ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখেন আমরা চলে যাচ্ছি কত ধারা, 6 ধারা। 6 ধারাটা দেখেন, প্রিভেন্টিভ রিলিফ, যা ইতিমধ্যে আলোচনা করেছি, একটু আলোচনা করি, মুখস্থ হয়ে যাক। দেখেন তো ক্লাসের পর ক্লাসে কি এইভাবে পড়লে মুখস্থ হবে না, একটু ধীর গতিতেই পড়াচ্ছি। ওকে, প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফটা দেখেন, প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞার কথা বলা হয়েছে কোথায়, 6 ধারাতে। এই 6 ধারাতে একটা বিষয় বলা আছে, কি বিষয় বলা আছে, যে 5 ধারার ঘ উপধারায় যে সংজ্ঞা সেটাকে বলা হয় বলে প্রিভেন্টিভ রিলিফ। তাহলে 5 ধারার ঘ অর্থাৎ এই যে নিষেধাত্মক যে প্রতিকারের কথা বলা হচ্ছে, এটাকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। কি বলে দেখেন, নিরোধক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকার। নিরোধক প্রতিকারের সংজ্ঞা, নিরোধক প্রতিকার 6 ধারাতে কি আছে, কিচ্ছু নাই। 6 ধারাতে বলা হচ্ছে নিরোধক প্রতিকারের সংজ্ঞা। নিরোধক প্রতিকারের সংজ্ঞা কোথায়, 6 ধারাতে। 6 ধারাতে কি বলছে আবার দেখেন, 6 ধারাতে বলছে নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ হচ্ছে 5-এর গতে যেটা বলা আছে, অর্থাৎ নিষেধাত্মক যে প্রতিকার সেটাকেই বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার। 6 ধারাতে কি বলছে, প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার। নিরোধক প্রতিকার মানে 5-এর গ ধারাতে যেটা বলা আছে, যা না করার বিষয়ে বাধ্যবাধকতা আছে, ওই কাজটি নিষেধের মাধ্যমে আদালত যে আদেশটা দিয়ে থাকেন তাকেই বলা হয় সহজ ভাষায় নিষেধাত্মক প্রতিকার। তাহলে এখান থেকে আরেকটা দেখেন, তাহলে এই যে নিরোধক প্রতিকারটা কিভাবে মঞ্জুর করা হয়, কিভাবে মঞ্জুর করা হয়, এটা বলা হয়েছে 53 ধারাতে। কত ধারা, 52 ধারা, 52। এই যে প্রিভেন্টিভ রিলিফটা কিভাবে মঞ্জুর করা হয়, এটা বলা হয়েছে 52 ধারা। কোথায় বলা হয়েছে কিভাবে মঞ্জুর করা হবে, এটা বলা হয়েছে 52 ধারাতে, যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে মঞ্জুর করা হয়। প্রিভেন্টিভ রিলিফটা 2 উপায়ে মঞ্জুর করা হয়, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশনের মাধ্যমে, আর একটা হচ্ছে পারপাচুয়াল ইনজাংশন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। টেম্পোরারি অর পারপাচুয়াল, টেম্পোরারি ইনজাংশনের মাধ্যমে, আর একটা হচ্ছে পারপাচুয়াল ইনজাংশনের মাধ্যমে। তাহলে 53 ধারাতে আছে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা, এবং 54 ধারাতে বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর করা হয়। আবার 53 ধারাতে এবং 53 ধারাতে কিন্তু দুইটারই সংজ্ঞা আছে, অস্থায়ী এবং চিরস্থায়ী, এই দুইটারই সংজ্ঞা আছে। যদি বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা কোথায় আছে, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আছে 53 ধারাতে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও আছে 53 ধারাতে। ভালো করে দেখবেন, এই যে 52 ধারাটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই, 52 ধারাতে যদি চলে যায়, এখানে একটু দেখবেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড at the
discretion of the court by injunction, temporary or perpetual, অর্থাৎ আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে আদালত নিরোধক প্রতিকার মঞ্জুর করে থাকেন। তাহলে আদালত কি করেন? যে প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্র্যান্টেড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন, টেম্পোরারি অর পারপাচুয়াল, অর্থাৎ আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে টেম্পোরারি অর পারপাচুয়াল যে আদেশ এটা মঞ্জুর করে থাকেন, এবং এটা আদালতের একটা প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার। 52 ধারাতে কয়ভাবে নিষেধাজ্ঞা? কত প্রকার? 52 ধারাতে নিষেধাজ্ঞা 2 প্রকার, অস্থায়ী, চিরস্থায়ী। ওকে, হ্যাঁ, ভেরি গুড। আমরা সেদিকে পড়বো। যাই হোক, আমরা আজকে যতটুকু আমাদের টার্গেট ততটুকু পড়তেছি। 7 ধারাতে একদম শিখে ফেলবেন, 7 ধারাটা একদম শিখে ফেলবেন, হেডলাইন সহ শিখে ফেলবেন। 2 প্রকার 7 ধারা কত? 7। এই 7 ধারাতে দেখেন একটা কথা বলা হচ্ছে, রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল। রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল, মুখস্থ করে ফেলবেন। রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল, অর্থাৎ দণ্ডমূলক আইন। 7 ধারাতে কি বলছে একদম মুখস্থ করে ফেলেন, প্রশ্ন যেন ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে। 7 ধারাতে কি বলছে? যে দণ্ডমূলক যে আইন, দণ্ডমূলক আইন অর্থাৎ ফৌজদারি আইন, এই ফৌজদারি আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুর যোগ্য নয়। আইন প্রযোজ্য নয়। কি নয়? প্রযোজ্য নয়। 7 ধারা দেখেন, 7 ধারাতে দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার যে আইনটা এটা প্রযোজ্য হবে না। আমার সাথে সাথে মুখে মুখে পড়েন, অন্তরের ভিতরে পড়েন। 7 ধারা 4 ধারা মিলিয়ে পড়তে পারেন। সেভিংস 4 + 7, 2টা মিলিয়ে পড়বেন। 4 বলা হচ্ছে সেভিংস, সংরক্ষণ। 7 ধারাতে বলা হচ্ছে পেনাল লয়ের ক্ষেত্রে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা প্রযোজ্য নয়। অর্থাৎ দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না। দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুর করা হয় না। ঠিক আছে, দেখেন, দণ্ডমূলক আইন মানে হচ্ছে ফৌজদারি আইনের ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুরযোগ্য নয়। একটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে, দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না কোন ক্ষেত্রে? প্রশ্নটার উত্তর করবেন, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না কোন ক্ষেত্রে? অপশন ক, কোনো পক্ষকে কোনো বেআইনি কাজ করা হতে বাধিত করার জন্য। অপশন খ, আংশিক চুক্তি পালন করার জন্য। অপশন গ, শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। সম্পত্তির দখল পুনরুদ্ধার করার জন্য। উত্তর করবেন কমেন্টে। আমরা আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাটুকু আমরা সেই দিকে চলে যাচ্ছি। দেখি কোনো স্টুডেন্ট আরো রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা। অনেকেই, ও মা, 4 জন, একটু ওয়েট করবেন সবাই। ওকে, আমরা 1 মিনিট আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাটুকুতে আমরা চলে যাচ্ছি। যারা ইতিমধ্যে প্রথম থেকে ক্লাসটা দেখেননি তাদের সবাই ক্লাসে যুক্ত হন। আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা এখন আমরা করব।
বলেন আজকের এই ক্লাসটি আগামীকাল আবার কে কে একবার করে দেখবেন? একটু হাত তুলবেন তো দেখি। যেহেতু হাতে আপনাদের অনেক সময় এখনো আছে, সময় পেলেই রেকর্ড ক্লাস দেখবেন। দেখেন গতবার আমি যতজন স্টুডেন্টকে পড়িয়েছি, আমার মনে হয় 100 রেগুলার ছিল 110-20 জন, আরও পরে কিছু রিভিশন ক্লাসে অ্যাড হয়েছে, 180 জনের মতো পড়িয়েছি। আমার প্রায় 120 জনের মতো এমসিকিউ পাস করছে। আমি যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তারা কি করতো, আমি আজকে যে ক্লাসটা লাইভে পড়াচ্ছি তারা পরের দিন আবার পুনরায় দেখতো। এই কারণে আপনাদেরকে বলি যে আপনারা এক কাজ করবেন, যে একটা ক্লাস যখন লাইভে হবে, দেখা যাচ্ছে আপনি একটা কাজ করতেছেন। এই যে আমাদের যারা প্রিয় বোনেরা আছেন, বোনেরা শিরিন সুলতানা, মায়া হাসান, আশরাফুল মুন্নি, যে সকল বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে মেয়ে মানুষরা কিন্তু দেখা যাচ্ছে ঘরের বিভিন্ন রকমের কাজ করতে হয় আপনাদের। আপনারা একটা হেডফোন লাগিয়ে কানের মধ্যে দিয়ে কাজ করেন। এই যে আমার কথাগুলো আমি যখন ক্লাসে প্রত্যেকটা ধারার বিষয়গুলো আমি দেখেন একটা ধারা নিয়ে যখন কথা বলি, একটা ধারা যখন আলোচনা করি, তখন ওই ধারার প্রাসঙ্গিক যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ থিমগুলো বারবার কিন্তু বারবার বলি। তো আপনি যখন অডিওটা শুনেন সমস্যা নাই, আপনি রেকর্ডটা দিয়ে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে আপনি বাসার কাজ করেন। আমরা তো মানুষ, সবারই কাজ করতে হবে, এখানে সবাই কিন্তু কম বেশি কাজ করি। তো আপনারা যারা মেয়েরা আছেন বাসার কাজের সময় ইয়ারফোন লাগিয়ে আমার ক্লাসটা দেখেন, আপনার পড়তে হবে না। এই যে আজকে যতটুকু পড়াবো আপনি বিশ্বাস করেন কালকে আবার ওই ক্লাসটা দেখবেন বা 2 বার দেখেন, সমস্যা, দেখাও দরকার নাই, শুধু শুনবেন, আমার যে কথাগুলো শুনবেন, দেখবেন আপনার বই ছাড়াই আপনার সকল কিছু মুখস্থ হয়ে গেছে। শুরু থেকে দেখতে পারেন নাই সেই কারণে দেখবে আইডিয়া সুন্দর। দেখেন আমি মিনি লতে কোচিং করতাম, এটা অনেকেই জানেন কিনা, আমি মিনি লতে কোচিং করতাম। মিনি ল রায়হান সুবহানের যে মিনি ল স্যার, রায়হান সুবহান স্যার, ওনাদের কাছে কিন্তু কোচিং করতাম। তো ওনাদের কোচিংয়ের ক্লাস যখন হতো রাতে ক্লাস দেখতাম, তারপরে দেখা যাচ্ছে আমি কোথাও গেলে গাড়ি দিয়ে যাইতাম, বা দেখা যাচ্ছে আমি নিয়মিত তখন কুটো করতাম, কুটেও যাইতাম। সো আমি যখন আমার আমার বাসা নালিতাবাড়ি থেকে যাইতে শেরপুরে 1 ঘন্টা আমি সিএনজি দিয়ে যাইতাম। আমাদের এখান থেকে সিএনজি চলে, বাইক নিয়ে যাই না আমি। তো সিএনজি দিয়ে যখন যাইতাম তখন আমি ইয়ারফোন কানে লাগাইতাম। 1 ঘন্টা একটা ক্লাস, তাদের কিন্তু 1 ঘন্টা 20 মিনিটের বেশি ক্লাস নেয় না তারা। 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট দেখবেন, এর বেশি তারা ক্লাস নেয় না। তো আমি শুনে শুনে যাইতাম। আবার যখন ব্যাক করতাম বাসায় তখন আবার ক্লাসটা রেকর্ড শুনে শুনে আসতাম। এর ফলে কিন্তু তাদের কথাগুলো আমার কানে বাজতো। তো আমিও তো আপনাদের এখানে ওই পদ্ধতিটার কথা বলতেছি, যে আপনারা যারা পুরুষ আছেন, দেখা যাচ্ছে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন না কেন, জার্নিতে যান বা কোথাও ঘুরতে যান, আপনি কি করেন? ইয়ারফোন দিয়ে কানে লাগিয়ে শুনেন। লুকে মন্দ বলে বলুক, এখন আপনি স্টুডেন্ট, শেখাই হচ্ছে কথা আপনার। এটা একটা আইডিয়া। হ্যাঁ স্যার, আমি এমনিতে 1 বার 2 বার দেখি। জি বস। মায়া হাসান, হ্যাঁ, ও প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পুতুল। হ্যাঁ, ওকে। তো আমরা আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাটুকু সেখানে চলে যাচ্ছি, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। দেখেন শীতের দিন তো, আমার একটা হাত পকেটে। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এই যে আমরা এই প্রতিকারটা কোথায় বলা হয়েছে একটু বলেন তো? এই প্রতিকারটা আদালত যে মঞ্জুর করেন, এই যে আদালত যে এই প্রতিকারটা মঞ্জুর করেন, এই প্রতিকারটা আদালত যে প্রতিকারটা দিয়ে থাকেন, এটা কোথায় বলা হয়েছে একটু বলেন তো দেখি, কমেন্ট করবেন সবাই। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এই প্রতিকারটার বিষয়ে কোথায় বলা আছে?
হ্যাঁ, 8-9 ধারাতে তো আছে, তবে এই প্রতিকারটা আমরা 5-এর 1 উপধারাতে দেখে আসছি। কোথায় দেখে আসছি? 5 ধারার 1 উপধারা। 5 ধারার 1 উপধারাতে এটা আছে কোথায়? যে স্থাবর সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণ। এটা কিন্তু 5-এর 1 ধারার রেফারেন্সে আমরা এখানে ইউজ করব। 5-এর 1 উপধারা দেখেন, 5 ধারার 1 উপধারাতে যে দখল পুনরুদ্ধার, যে প্রথম প্রতিকারটা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এখন আমরা দেখব 8 এবং 9 ধারা। কখন 8 ধারা কখন 9 ধারা, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে এখনো দেখি আমি অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে না, যে কখন 8 ধারা কখন 9 ধারা, এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে এখনো অনেক কি করে দ্বিধাদ্বন্দ্ব, এটা ধরতে পারেন না। অনেক শিক্ষার্থী কি করতে পারেন না, অনেকেই এটাকে ধরতে পারেন না যে কখন 8 ধারা কখন 9 ধারা। একটু মনোযোগটা আমার এই বোর্ডের দিকে দেন, আমি আপনাদেরকে সহজ ভাষায় এমনভাবে বলবো যেন আপনারা মনে রাখতে পারেন। হ্যাঁ, একটু ভালোভাবে। কখন 8 কখন 9, আমি একটা উদাহরণ দেব, একটা উদাহরণের মাধ্যমে সকল কিছু সমাধান করে ফেলবো। দেখেন, ধরেন আমরা করিম চাচাকে নিয়ে বরাবর একটা উদাহরণ দিয়ে থাকি। এই যে আমাদের করিম কাকা, এই যে আমাদের করিম কাকা, এটা হচ্ছে তার একটা ভূমি। ধরেন এটা হচ্ছে তার একটা ভূমি, তার একটা জমি, এটা 10 শতক জমি। এই জমি সে তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। পৈতৃক, এই জমিটা তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত, অথবা তিনি এই জমিটা কিছু অংশ ক্রয় করেছেন। তাহলে তার এখানে কি আছে? সত্ত্ব। সত্ত্ব বলতে তার মালিকানা আছে। তাহলে এখানে তার সত্ত্ব আছে। সত্ত্ব বলতে কি বোঝায়? সত্ত্ব বা টাইটল মানে সত্ত্ব, আর সত্ত্ব বলা মালিকানা আছে। এই যে মালিকানা, যখন এই জমিতে করিমের মালিকানা আছে, তার এই মালিকানা অর্থাৎ তার যে সম্পত্তিতে টাইটল ইংরেজিতে বলা হয় টাইটল, মালিকানা বা সত্ত্ব, এই জমিতে যদি করিমের টাইটল বা মালিকানা থাকে, তার মালিকানাধীন কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তি, ধরেন আব্দুল সালাম নামক কোনো ব্যক্তি এই জমিটি বেদখল করলো। কি করলো? বেদখল। তখন করিমের যে প্রতিকার সেটা হচ্ছে 8 ধারা। করিমের প্রতিকার কি? 8 ধারা। তাহলে 8 ধারাটা কখন? সত্ত্ব বা মালিকানা। দেখেন 8 ধারাতে আমরা একটু দেখি, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এই ধারার ভেতরটুকু পুরোটাই আপনাকে মনে রাখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে। যেমন ধরেন এখানে যে বিষয়টা, এ পার্সন, একজন ব্যক্তি, ইন্টাইটল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার। তাহলে দেখেন, এ পার্সন ইন্টাইটল, একজন ব্যক্তির দখলের অধিকারী। এ পার্সন ইন্টাইটল টু দ্য পজেশন, তাহলে দেখেন এখানে এ পার্সন ইন্টাইটল, এটা ড্যাশ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তাহলে ইন্টাইটল টু দ্য পজেশন মানে হচ্ছে দখলের অধিকারী। দখলের অধিকারী মানেটা কি? দখলের অধিকারী, এখানে দখলের অধিকারী মানে হচ্ছে ইনটাইটল।
তাহলে ইনটাইটল মানেটা হচ্ছে দখলের অধিকারী, টু দ্য পজেশন, দখলের অধিকারী। ইনটাইটল মানে হচ্ছে সত্ত্ব বা মালিকানা থাকতে হবে। আট ধারাতে কখন যাবেন? সত্ত্ব থাকতে হবে। সত্ত্ব মানে কি? মালিকানা। আপনার এই জমির কাগজপত্র আছে, বাংলা ভাষায় আপনি মনে করেন এই জমিতে আপনার কাগজপত্র আছে, অর্থাৎ আপনার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হতে পারেন বা ক্রয় সূত্রে, দলিল সূত্রে, অর্থাৎ এই জমির বৈধ মালিকই হচ্ছেন আপনি। এই জমির বৈধ মালিককে করিম। করিম কাকা হচ্ছে এই জমির বৈধ মালিক। তার কাগজ আছে, তার সত্ত্ব আছে। যখন একটা জমিতে কোনো ব্যক্তির কাগজপত্র থাকে, সত্ত্ব থাকে, মালিকানা থাকে, সহজ ভাষায় ওই জমি থেকে যখন বেদখল হয় তখন তিনি ৮ ধারাতে যাবেন। ৮ ধারা। কত ধারা? এই যে এইটাই বলা হয়েছে, এ পারসন ইনটাইটল টু দ্য পজেশন of specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure। তাহলে তখন তিনি কি করবেন? দেওয়ানি কার্যবিধির যে নির্ধারিত পন্থা, ২১ আদেশের ৩৫-৩৬ বিধির যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী এখানে তিনি দেওয়ানি মোকদ্দমা করে ২১ আদেশের যে নিয়মের কথা বলা হচ্ছে ওইভাবে তিনি তার দখলটা জারির মাধ্যমে পুনরুদ্ধার করবেন। সো এখানে আমরা ৮ ধারায় শুরু করি, তারপরে ৯ ধারাটা আলোচনা করি একটু। ৮ ধারা। তাহলে দেখেন ৮ ধারাতে আমাদের কি করতে হবে? ৮ ধারার মূল বিষয় হচ্ছে যে একটা সম্পত্তি থেকে যখন তাকে বেদখল করা হবে, ওই দখল পুনরুদ্ধারের জন্য ৮ ধারা মামলা করতে হবে। তবে শর্ত কি? শর্ত মালিকানা প্রমাণ করতে হবে। ৮ ধারা দখল পুনরুদ্ধার। ৮ ধারাতে কি বলছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। কত ধারা? ৮ ধারা। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে? এই মামলাটায় প্রমাণ করতে হবে ১ নাম্বার হচ্ছে সত্ত্ব বা মালিকানা। সত্ত্ব বা মালিকানা প্রমাণ করতে হবে। এই যে একটা সম্পত্তি থেকে যখন করিম নামক ব্যক্তিকে বেদখল করা হলো, বেদখল, এই বেদখলের তারিখ থেকে মামলা করতে হবে ১২ বছরের মধ্যে। কত দিনের মধ্যে মামলা করতে হবে? ১২ বছরের মধ্যে। সত্ত্বসহ দখল পুনরুদ্ধার ৮ ধারা। ভেরি গুড। সত্ত্বসহ মালিকানা প্রমাণ করতে হবে। কত বছরের মধ্যে মামলা করতে হবে? ১২ বছরের মধ্যে। এটা লিমিটেশন অ্যাক্টের কোথায় বলা হয়েছে? ১৪২, ১৪৪। প্রশ্ন হতে পারে, স্যার ১৪২ কখন, ১৪৪ কখন? এটা কেউ কি বলতে পারবেন? এটা কেউ কি বলতে পারবেন? আমি একটু পানি পান করি। ১৪৪ কখন, ১৪২ কখন? এটা কি কেউ বলতে পারবেন? এটা নিয়ে একটা ব্যাখ্যা আসছিল সম্ভবত লিখিত পরীক্ষার প্রশ্নে, যে ১৪২ এবং ১৪৪ যে আর্টিকেল, এটার পার্থক্য আলোচনা করুন। সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, হ্যাঁ ১২ বছরের মধ্যে মামলা করতে হবে। এটার ব্যাখ্যা কি কেউ বলতে পারেন? যা ক্লাস শেষে ১৪২ কখন হবে, ৪৪ কখন হবে, ক্লাস শেষে ৫ মিনিট আলোচনা করব। আমরা মূল বিষয়ে চলে যাই যে ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে ১৪২-৪৪ আর্টিকেল অনুযায়ী। এখানে আপনি ইচ্ছা করলে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। সরকারের বিরুদ্ধে দেখেন, এই মামলায় আপনি যদি সংক্ষুব্ধ হন, সংক্ষুব্ধ কি হলে, সংক্ষুব্ধ হলে আপনি ইচ্ছা করলে আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন, নো প্রবলেম। আপিল রিভিউ করা যাবে। এখানে কি করতে হবে? অ্যাড ভ্যালোরাম, মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে মামলাটা করতে হবে। এই মামলার অপর নাম হচ্ছে, এই মামলার অপর নাম হচ্ছে কি জানেন? সত্য সাব্যস্ত খাস দখলের মামলা। সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের, সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা।
8+42 ধারা মিলিয়ে মামলাটা দায়ের করতে হয়। সরকারি হলে 60 বছর 149 অনুচ্ছেদ। সরকারি হলে, হ্যাঁ, সরকারি সম্পত্তি যদি হয়, সরকার যদি হয়, তাহলে 60 বছরের মধ্যে আপিল রিভিউ করা যাবে। তাহলে দেখেন 8 ধারার যে বিষয়গুলো প্রমাণ করতে হবে, 8 ধারা মামলা করতে হলে সত্য বা মালিকানা প্রমাণ করতে হবে, 12 বছরের মধ্যে মামলা করতে হবে, সরকারের বিরুদ্ধেও মামলা করা যাবে, আপিলও করা যাবে, রিভিউ করা যাবে, মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে, সত্য সাব্যস্ত যে খাস দখলের মামলা 8+42 ধারার এই মামলাটা দায়ের করতে পারবেন। বাদী যদি সরকার হয় তখন 149 আর্টিকেল 60 বছর। যদি এটা সরকার হয়, বাদী যদি হয় সরকার হলে কত 60 বছরের মধ্যে 149 আর্টিকেলে এই বিষয়টা বলা হয়েছে। আচ্ছা, ভেরি গুড। আপনি রুকনুজ্জামান চমৎকারভাবে এক্সপ্লেন দিয়েছেন যে যদি উক্ত সম্পত্তিতে কখনো কোনোদিন দখলে থাকে তখন 142, যদি কখনো কোনোদিন দখলেই ছিল না কিন্তু পরবর্তীতে মালিকানা হয়েছে তখন 144। চমৎকার ব্যাখ্যা রুকনুজ্জামান, কংগ্রাচুলেশনস, প্রশংসা দাবিদার এমডি রুকনুজ্জামান। তাহলে আমরা 8 ধারা দেখলাম, 9 ধারাটা দেখি, চলেন। 8 ধারা দেখলাম, 8-9 ধারা থেকে 2টা প্রশ্ন এমসিকিউ পরীক্ষায় থাকবেই থাকবে। 100% যদি বলেন একটা প্রশ্ন 100% থাকবেই থাকবে। এখন দেখেন, একটা সম্পত্তি করিম কাকা কি করলো, সুদীর্ঘকাল তিনি এখানে দখলে আছেন, কিন্তু এই জমিতে 10 শতক একটা জমিতে তিনি বাড়িঘর করে আছেন। করিম কাকা এই জমিতে শুধুমাত্র তার দখল আছে, বাট কোনো টাইটল নাই, কোনো মালিকানা নাই, কোনো কাগজ নাই, কিচ্ছু নাই। কিন্তু করিম চাচা কিন্তু এখানে সুদীর্ঘকাল যাবৎ সর্বলোকের জ্ঞাত সারে, কি বললাম, সুদীর্ঘকাল যাবৎ সর্বলোকের জ্ঞাত সালে এই জমিতে করিম কাকা ভূ দখলকার বিদ্যমান আছে। এখন এই যে করিম কাকা এই জমিতে ভূ দখলকার বিদ্যমান থাকা অবস্থায়, বাবারে বাবা, 13 ঘন্টা হয়ে গেছে ক্লাস। যাই হোক, আর 10 মিনিট লাগবে। আপনারাও বোরিং ফিল করতেছেন, আমি বুঝতে পারলাম। সো করিম কাকা যখন এই জমিতে তার শুধুমাত্র একটাই দখল বিদ্যমান, সুদীর্ঘকাল যাবৎ তিনি এই জমিতে দখলে আছেন, কিন্তু তার মালিকানা নাই, কোনো কাগজ নাই, দলিল নাই, তাহলে তাকে যদি কেউ বেআইনি পন্থায় বেদখল করে, কোন পন্থায়? বেআইনি পন্থায়, তখন কিন্তু করিম কাকা কি করতে পারবে? তাকে প্রমাণ করতে হবে যে আমি মাননীয় আদালতে এই জমিতে দখলে ছিলাম, আমাকে বেদখল করা হয়েছে। সো এখানে কি করতে হবে? 9 ধারায় মামলায় শুধুমাত্র আপনাকে দখলটা প্রমাণ করতে হবে যে আমি একটা জমিতে দখলে ছিলাম, আমাকে ওই জমি থেকে বেদখল করা হয়েছে। আপনি জমির মালিকের বিরুদ্ধেও কিন্তু মামলা করতে পারবেন। আপনি দখলে আছেন, জমির মালিক যার কাগজ আছে সে আইসা আপনাকে মারপিট করে তারাই দিয়া বেআইনি পন্থায় যদি বেদখল করে, আপনি কিন্তু আইনের আশ্রয় নিয়ে 9 ধারায় দখল পুনরুদ্ধার চাইতে পারবেন যে মাননীয় আদালত, আমি দখলে ছিলাম, আমাকে বেআইনি পন্থায় এই জমি থেকে আমাকে বেদখল করা হয়েছে। সো তখন কিন্তু আদালত কি করবেন? এই যে 9 ধারায় আপনাকে প্রতিকার দিবেন। সো 9 ধারায় যে প্রতিকারটা, দখল পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। তাহলে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার, 9 ধারা, দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার, এটাকে কি প্রমাণ করতে হবে? 9 ধারাতে কি প্রমাণ করতে হবে? কাগজপত্র, দলিলপত্র কিচ্ছু দেওয়ার দরকার নাই। আপনার প্রমাণ করতে হবে দখল বেদখল। ওই জমিতে আপনি দখলে ছিলেন, আপনাকে বেআইনি পন্থায়
বেআইনি পন্থায় বেদখল করা হয়েছে। এখানে আপনাকে প্রমাণ করতে হবে এই জমি থেকে যখন বেদখল করা হবে তার 6 মাসের মধ্যে আপনি প্রতিকার চাচ্ছেন। কয় মাস? 6 মাসের মধ্যে আপনি কি করবেন? আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে। তামাদি আইনের কত? লিমিটেশন অ্যাক্টের 3 আর্টিকেল 3 অনুচ্ছেদ 369 এটা মনে রাখবেন। ওকে, সো 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। ওকে, এখানে আপনি সরকার যদি আপনাকে বেদখল করে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। আপনার যদি কাগজপত্র না থাকে ওই জমি থেকে, এই যে একটা জমি, করিম কাকার কোনো কাগজপত্র কোনো সত্য নাই, সরকার এখানে আপনাকে বেদখল করলো, আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না, প্রতিকার নাই আপনার তখন। সো আরেকটা বিষয় দেখেন, আমরা 8 ধারাতে দেখলাম আপিল করা যায়, আপিল, রিভিউ, কিন্তু 9 ধারাতে এগুলো করা যাবে না। প্রতিকার কি তাহলে? প্রতিকার একটাই, রিভিশন। 9 ধারার একটাই প্রতিকার, রিভিশন। দেখেন এখানে নো সুট আন্ডার দিস সেকশন বলা আছে, নো সুট আন্ডার দিস সেকশন শ্যাল বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিক্রি। অর্থাৎ 9 ধারার মামলায় যে কোনো আদেশ, যে কোনো ডিক্রি, যে কোনো আদেশ, যে কোনো ডিক্রি, এর বিরুদ্ধে আপনার কোনো আপিল, নো আপিল, দেখেন বলা হচ্ছে নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিক্রি পাসড ইন এনি সুট ইনস্টিটিউট আন্ডার দিস সেকশন নর শ্যাল এনি রিভিউ করা যাবে না অফ এনি সাচ অর্ডার অর ডিক্রি বি অ্যালোয়েড। তাহলে একটাই প্রতিকার আছে, একটাই প্রতিকার কি? যেখানে রিভিউ বা আপিল করা যায় না সেখানে প্রতিকার হচ্ছে রিভিশন। সেখানে প্রতিকার কি? রিভিশন। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে 9 ধারার মামলা যদি কি হয়, হেরে যায়, পরবর্তীতে আপনি যদি 8 ধারার মামলা আবার পুনরায় করেন তাহলে রেস জুডিকাটাতেও বারিত হবে না, রেস জুডিকাটাতে বারিত হবে না। অর্থাৎ মূল কথাটা কি? মূল কথা হচ্ছে, যদি দেখা যাচ্ছে আপনি 8 ধারার মামলা করলেন, 8 ধারার মামলায় আপনি হেরে গেলেন, আপনি সংক্ষুব্ধ, তখন যদি মালিকানা প্রমাণ করে আপনি চান, ইচ্ছা করলে 12 বছরের মধ্যে 8 ধারার শরণাপন্ন হয়ে সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন, বাধা নাই। এটাকে রেস জুডিকাটাতে বারিত করবে না, কারণ রেস জুডিকাটা আমরা জানি একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে যদি একটা মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, পরবর্তীতে ওই একই বিষয়বস্তু একই এখতিয়ারবান আদালতে একই পক্ষগণের মধ্যে পুনরায় মামলা করলে সেটা রেস জুডিকাটাতে বারিত হবে। চমৎকার একটা বিষয় যে রুবি বলছেন, এখানে মামলা করতে হলে আপনাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফির অর্ধেক কোর্ট ফি প্রদান করে মামলাটা দায়ের করতে হবে, হাফ কোর্ট ফি। তাহলে দেখেন আমরা এখানে যে বিষয়গুলো মনে রাখলাম, প্রশ্ন তো একটা 100% এই তথ্যের মধ্য থেকেই থাকবে যে দখল বেদখল প্রমাণ করতে হবে। দখলচ্যুত ব্যক্তি শুধুমাত্র দখল প্রমাণ করলেই হবে। 6 মাসের মধ্যে মামলা, অ্যাড ভ্যালুরাম কোর্ট ফির অর্ধেক, সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, আপিল করা যায় না, প্রতিকার হচ্ছে রিভিউ। 9 ধারায় মামলায় হেরে গেলে 8 ধারায় মামলা করলে রেস জুডিকাটাতে বারিত হবে না। হ্যাঁ, তাহলে আমরা 8-9 ধারার একটু সামারি পার্থক্য দেখে নিই। চলেন আমরা 8-9 ধারার সামারি পার্থক্য দেখে নেই। 8 এবং 9 ধারার সামারি পার্থক্যটা একটু দেখে নেই। 8-9 ধারার পার্থক্যটা দেখে নেই। এখানে মালিকানা বা সত্য প্রমাণ করতে হবে, মালিকানা বা সত্য। 9 ধারাতে আপনার দখল বেদখল প্রমাণ করতে হবে, দখল
বেদখল। ৮ ধারাতে মামলা করতে হবে কত বছরের মধ্যে? 12 বছর। 9 ধারাতে মামলা করতে হবে 6 মাস। এখানে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে, সরকারের বিরুদ্ধে। 9 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এখানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এখানে অর্ধেক, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক। এখানে হচ্ছে আপনার আপিল করা যাবে, আপিল রিভিউ করা যাবে। এখানে প্রতিকার শুধুমাত্র রিভিশন। ওকে, মৌলিক পার্থক্য। ঠিক আছে, ওকে ওকে, আজকে আর পারি না। অনেকক্ষণ তো হলো না, প্রায় 1.5 ঘন্টার ঊর্ধ্বকাল যাবৎ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাকি আক্তার কিয়া যুক্ত আছেন। 942 ধারা ব্যতীত সকল প্রকার মামলা কোর্ট ফি মূল্যানুপাতিক। ভেরি গুড। এমনি মায়া হাসান, প্রথমেই বলেছি এটা যে 9 ধারার মামলার কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ যারা যুক্ত আছেন, প্রথমেই একটা কথা আপনাদেরকে বলেছি যে আমরা মহান আল্লাহর নামে আমাদের এই আজকের দুরন্ত ল একাডেমির দ্বিতীয় যে ইনিংসটা শুরু করেছি, এই দ্বিতীয় ইনিংসের মূল লক্ষ্য হচ্ছে এখানে যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন ইনশাল্লাহ কৃতকার্য হতে পারেন, প্রথম ধাপে আপনারা আইনজীবী হতে পারেন। সেই লক্ষ্যে আপনাদের যে পরামর্শটা আমি দিয়েছি, এখানে কতজন যুক্ত আছেন জানেন? 53-54 জন। সো সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রত্যেকটা ক্লাস আবারও দেখবেন, গাইডলাইন মেনে চলবেন, পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন এবং আজকের আলোচনার যেটুকু বিষয় আমি আলোচনা করেছি এই বিষয়টুকু আগামীকাল আপনারা কি করবেন, কি জমা দিতে হবে একটু কমেন্ট করেন তো দেখি। কি জমা দিতে হবে আপনাদের একটু কমেন্ট করবেন। ধন্যবাদ স্যার, খুব সুন্দর ক্লাস। ফরিদউদ্দিন, ধন্যবাদ স্যার, খুব সুন্দর ক্লাস। আগামীকাল কি করতে হবে, আপনাদের কাজ কি আপনারা বলেন দেখি একটু, আপনাদের আগামীকাল কাজ কি? মায়া হাসান কমেন্ট করবেন কি কাজ আগামীকাল আপনাদের। এখন হ্যাঁ, 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে, কিন্তু 9 ধারাতে যাবে না। অ্যাসাইনমেন্ট দিতে হবে। ওকে, ভেরি গুড। তাহলে এখানে দিবেন? হ্যাঁ, দিতে পারেন। শুনেন, এই যে আমাদের যে গ্রুপটা আছে, এই যে গ্রুপে আমরা ক্লাস নিচ্ছি, ইচ্ছা করলে এই গ্রুপে আপনারা আপলোড করবেন সকল শিক্ষার্থী। এটাই ভালো হবে। হ্যাঁ, ভেরি গুড। মৃদুলা তালুকদার, নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এবং পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট। ভেরি গুড। তো আগামীকাল আবারও দেখা হচ্ছে রাত 10 ঘটিকার সময়। আগামীকাল রাত 10 ঘটিকা, শুক্রবার রাত 10 ঘটিকায় ক্লাস। আগামীকাল আপনারা কি করবেন? 1 থেকে 11 ধারা পর্যন্ত, 1 থেকে 11 ধারা পর্যন্ত এমনভাবে শিখবেন যেন কি বলে, বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘর, এটা ইতিহাসটা তো সবাই জানে। তো এই যে বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘরের যে একটা সুয়ের ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে সাপ ঢুকে যায়। তো আপনারা এমনভাবে প্রস্তুতি নেবেন যেন কোনো ছিদ্র দিয়ে প্রশ্ন ফসকে বের হয়ে যেতে না পারে, সকল প্রশ্নই যেন এখান থেকে কমন পড়ে। এটাই হচ্ছে আমার আপনাদের প্রতি আহ্বান। তো শুভরাত্রি, শুভকামনা জানাচ্ছি সবাইকে যারা যুক্ত ছিলেন। আসসালামু আলাইকুম।